গ্রামগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সেখানে সকলে চাষবাস করেই তাদের জীবন কাটাতো। সেই গ্রামে পলাশ বলে একজন চাষি তার পরিবার সহ সেখানে থাকতো। সে জীবনে অনেক কাজই করেছে, কিন্তু কোনো কাজেই সফল হতে পারেনি। তার একটা খাটাল ছিল যেখানে অনেক গরু ছিল, কিন্তু তার কোনো গরুই ঠিকঠাক মতো দুধ দিত না। ফলে সে খাটাল খুলে রাখতে পারল না বেশি দিন। সে পরে চাষও শুরু করলো, কিন্তু তেমন কোনো লাভ হলো না। পরে পলাশ ভাবলো যে এবার আমি কি করব। গিন্নি, আমার কি জীবনে কিছুই হবে না? আমি যাই করি তাই নষ্ট হয়ে যায়, কোনোভাবেই লাভ করতে পারছি না। তুমি একটা মস্ত বড় গাধা। এত মানুষ চাষ করে, সবজি ব্যবসা, দুধের ব্যবসা করে লাভ করছে, বাড়ি ঘর জমি জামা সব কিছু বানিয়ে ফেললো, আর তুমি খাও দাও আর ঘুমাও। না, এভাবে বলো না। আমি তো চেষ্টা করছি বলো, কিন্তু লাভই হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি কিন্তু এবার সত্যি বাপের বাড়ি চলে যাব। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, কি খাবে আমার মাথা? এসব বলো না। আজ থেকে দেখো, আমার আর কোনোদিন এরকম অভাব হবে না। এইভাবে তাদের দুজনের মধ্যে কথোপকথন হতে থাকে। তখনই বাইরে থেকে মহেশ গোয়ালা বলে ওঠে, পলাশদা, ও পলাশদা। কে রে? কে? ও মহেশ, বল বল, কেমন আছিস বল। আচ্ছা পলাশদা, তুমি তো তোমার খাটালে কোনো কাজ করো না, তাই বলি কি, ওই খাটালটা আমাকে ভাড়া দিবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, ওই খাটালটা তো আমি এখন আর করি না। আচ্ছা, কত টাকা দিবি বলতো? আমি মাসের এই ধরো 5 তারিখের মধ্যে তোমাকে 5,000 টাকা ভাড়া দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার যে খাটালটা আছে সেটা এখন তুইই কর, আর মাস গেলে আমাকে কিছু টাকা দিয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ, এতদিন নিজে তো করলে না, এখন অন্যকে ভাড়া দিবে আবার। না না, আমি ভাবছি এবার মধু বিক্রি করব গ্রামে ঘুরে ঘুরে। তাই খাটাল তো আর দেখার সময় হবে না, তাই ওই ভাড়া দিয়ে দিলাম। দেখো মহেশ তোমার ওই খাটালটা আবার দখল করে না বসে। না না, মহেশ ওরকম ছেলেই না। আর ও তো আমাদের খাটালটা ভাড়া নিয়েছে, তার বদলে তো আমাদের কিছু পয়সাও দিবে। আমাদের এই বিপদের দিনে ও তো আমাদের একরকম সাহায্যই করছে নাকি। হুর, তোমার মতো মাথা মোটা মানুষ আমি জীবনে দেখিনি। তখন যেটা বললো 5 তারিখের মধ্যে এখন ভাড়াটা দিয়ে গেলেই হয়। পরের দিন সকালে পলাশ গ্রামে গ্রামে ঘুরে মধু বিক্রি করা শুরু করে, কিন্তু গ্রামের কোনো লোকই তার কাছ থেকে মধু কিনতে চায় না। হ্যাঁ গো, তোমার ব্যবসা কেমন হলো বলো, নাকি ভরা ড্রাম নিয়ে চলে আসছো? না গিন্নি, খুব একটা ভালো বেচাকেনা হয়নি। দেখা যাক, আগামী দিনে হয়তো ভালো হবে। ইস, তোমার মুখে ভালো হয়েছে এই কথাটা কোনোদিন শুনলাম না। নিজের 2 বিঘা জমি থাকতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছ। আমি তো এর আগে চাষবাসই করতাম, সেটা তো আমার দ্বারা হচ্ছে না। যাই করি তাতেই আমার লোকসান হয়। গ্রামে তো প্রায় সবাই চাষবাস করে, আমি শুধুমাত্র তোমাকেই দেখলাম যে গাধার মতন দিনরাত খেটে যাচ্ছ। তুমি যে কবে মানুষ হবে? আরে গিন্নি, তুমি এখনই এত ভেঙে পড়ছো কেন? আমার এই ব্যবসাটা তো আমি কিছুদিন হলো মাত্র শুরু করলাম। তুমি যে কত বড় ব্যবসায়ী হবে তা আমার জানা আছে। দেখো, তুমি যদি আমার কথা না শোনো, এবার কিন্তু আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। আমার উপরে কি তোমার একটুকুও ভরসা নাই? দেখবা, আমি একদিন বড় হবই। হ্যাঁ, তাই দেখা বাকি আছে। মনে হচ্ছে এবার আমি নিজে গিয়ে জমিতে গিয়ে কিছু চাষ করি। না গিন্নি না, বাড়ির বউরা মাঠে ঘাটে কাজ করবে সেটা হয় না। আরে আমাকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহেশ গোয়ালার সাথে এক ভাই শান্টুর দেখা। শান্টু বলল, আরে মহেশদা, কোথায় যাচ্ছ? এই তো এই খাটালে যাচ্ছি। খাটালে? তোমার আবার খাটাল আছে নাকি? সেটা তো আমার জানা নেই। আরে না না, আমার না, পলাশ বলে একজনের। সে খাটালের সমস্ত কাজের দায়িত্ব এই আমাকে দিয়েছে। হ্যাঁ, নিজের খাটাল থাকতে তোমাকে ভাড়া দিয়েছে? আচ্ছা, কত টাকা ভাড়া নিচ্ছে খাটাল বাবু তোমার কাছ থেকে? 5,000 টাকার বিনিময়ে পুরো খাটালটা আমি ভাড়া নিয়েছি। তো তুই এখন কি করিস? শুনলাম তোর ঘিয়ের ব্যবসা নাকি ভালো চলছে না, তো সেটাই কি করছিস নাকি এখনো? হ্যাঁ দাদা, গ্রামের সমস্ত বাড়িতে গরু দুধ থাকার বলে ঘি খুব একটা বেশি মানুষ কিনছে না। ও, তাহলে তুই এবার কি করবি? কিছু কি ভাবলি? তাই ভাবছি চাষবাসই করতে হবে, তাছাড়া তো কিছু মাথায় আসছে না। চাষবাস যে করবি, তোর তো জমিও নেই।
আচ্ছা মহেশদা, পলাশদার তো জমিও আছে, প্রায় অনেকখানি জমি, 2 বিঘা হবে হয়তো। সেটা তো পলাশদা চাষবাস কিছুই করে না। তাহলে তোকে তো ওর সাথে কথা বলতে হবে। হ্যাঁ ঠিক, যে ও কিন্তু জমিতে চাষ করে না। ওর জমি যদি চাষের জন্য তোকে দেয়, মোটামুটি 2 বিঘার মতো আছে, তাহলে ভালোই হবে। তাহলে মহেশদা, আমি আজই যাই পলাশদার বাড়িতে, কথা বলে দেখি। তারপর শান্টু পলাশের বাড়িতে গেল। পলাশদা, ও পলাশদা। কে রে, কে? ও শান্টু, বল ভাই আমার। পলাশদা, বলছি তোমার যে 2 বিঘা জমি আছে সেটা আমাকে দেবে? আমি একটু চাষবাস করবো আর কি। হ্যাঁ, জমি তো আছে। আমি তো চাষবাস কিছুই করি না রে, আগে তো করতাম। তো তুই কি করবি? তুই চাষ করবি? আমার যে ঘিয়ের ব্যবসা সেটা ভালো চলছে না, বুঝলে, তাই আমি ভাবছি এবার চাষবাসই করব। আচ্ছা, আমি একটু ভেবে নি, তোকে কাল আমি জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে কালকেই আসছি, ঠিক আছে? পলাশদা, ও পলাশদা। ও মহেশ, বল বল। এই যে, এই নাও তোমার প্রথম মাসের ভাড়াটা, 5,000 টাকা। আচ্ছা পলাশদা, তোমার কাছে কি শান্টু এসেছিল নাকি জমির ব্যাপারে কিছু কথা বলতে? হ্যাঁ, ওই আমার যে ওই 2 বিঘা জমি আছে, যেটা আমি চাষবাস করতাম আগে, সেই জমির কথাই বলছি। ও নাকি ভাড়া নিবে, হয়তো চাষবাস করবে, তাই জন্য আমি বলছি একটু আমি চিন্তা ভাবনা করে নিই, তারপরে আমি তোকে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছেলেটার ব্যবসাপত্র ভালো যাচ্ছে না একদমই। তুমি তো জমিগুলোতে কিছুই করো না, ছেলেটাকে দিতে পারো, তাতে তোমারও কিছু মাসে মাসে টাকা চলে আসবে। সেটাই ভাবছি, আমি যদি চাষবাস নাই করি তাহলে তো আমি সেটা শান্টুকে দিতে পারি, তার বদলে তো আমাকে ও ভাড়াও দেবে না। হ্যাঁ পলাশদা, দিলে তো ভালোই হয় ছেলেটার। দেখো তুমি কি করবে। আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ পলাশদা। এই কথা বলে মহেশ ওখান থেকে চলে যায় এবং পলাশ অনেক চিন্তা করতে থাকলো। রাতে তার স্ত্রী পলাশের এই চিন্তাভাবনা দেখে তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? এত চিন্তা করছো কিসের জন্য? ওই শান্টু আমার জমিটা যে ভাড়া নিবে বলছে, সেটাই ভাবছি কি যে করি। হ্যাঁ তাই করো, এখন এই জমিটুকুই আছে, সেটাও দাও। এই করে একটা একটা আমাদের সব চলে যাক। কতবার বললাম নিজের জমি নিজে চাষবাস করো, আর উনি চলেন ভাড়া দিতে। আরে শান্টু তো তার বদলে ভাড়াও দিবে, তাহলে তো আমাদেরই ভালো হবে সংসারের জন্য। হ্যাঁ, তা তো ভালোই হবে। এরপর জমি খাটাল সব দখল হয়ে যাক, তখন আরো ভালো হবে। তুমি যে কি বলো না, সব সময় দখল হয়ে যাবে, দখল হয়ে যাবে। দখল করে কি বা করবে শান্টু? সেটা ব্যবসা ভালো চলছে না, তাই আমার জমিটাতে একটু ব্যবসা করে ও একটু পয়সা কামাবে। শান্টুর এখনের অবস্থা তো আমার মতোই। তুমি দেখবে আর সময় মতো ঠিক বুঝতে পারবে। যাগে, ওসব কথা বাদ দাও। শান্ত জমিটা ভাড়া নিলে কত টাকা ভাড়া দিবে, কি বলেছে? ভাড়া নিয়ে কোনো কথা হয়নি, আমি বলছি আমি একটু চিন্তা করে নিই, কাল আয় না হলে তুই। তাই আমি ভাবছি যে মোটামুটি 6,000 টাকা ওর থেকে ভাড়া নিতে হবে, তাই বলি কাল এলে। তোমার মহেশ তো 5 তারিখ বলে 15 তারিখ ভাড়া দিয়ে গেল। শান্ত দেখো ভাড়াটা যেন আবার ঠিক সময় দিয়ে যায়। হ্যাঁ, মহেশ যদি পরের মাসে 5 তারিখের মধ্যে ভাড়া না দেয় তাহলে আমি ওকে বলবো খাটালটা ছেড়ে দিতে। রাতের বেলা পলাশ ও তার স্ত্রীর মধ্যে একইভাবে কথোপকথন হতে থাকে। পরের দিন সকালে শান্টু পলাশের বাড়ি আসে, এসেই তাকে ডাকতে থাকে। পলাশদা, হ্যাঁ, কে রে? আমি বলছি কাল ওই জমির ব্যাপারে বললাম না কথা, তো সেটার জন্যই এসছিলাম। তুমি আজ আসতে বলেছিলে। বলছি শান্টু, জমির ভাড়া কিন্তু 6,000 টাকা, ঠিক আছে? আর মাসের 2 তারিখের মধ্যে আমার ভাড়াটা কিন্তু দিয়ে যাবে। 6,000 টাকা একটু কম হলে ভালো হতো পলাশদা। চাষবাসে তো অনেক খরচ, তুমিও তো চাষবাস করতে, বুঝতেই পারছো। আমার 2 বিঘা জমি, তার হিসাবে তো ঠিকই আছে। আমার একটু টাকার দরকার, তাই আমি জমিগুলো ভাড়া দিচ্ছি, না হলে পরে হয়তো আমি চাষবাস করতাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চাষবাস শুরু করছি। ওই পরের মাসে 2 তারিখের মধ্যে এসে তোমাকে ভাড়া দিয়ে যাবো।
পলাশদা, ও পলাশদা। পলাশ মহেশকে দেখেই বলে ওঠে, মহেশ, তোমার কিন্তু ভাড়া দেওয়ার কথা 5 তারিখের মধ্যে। সেই জায়গায় এ মাসে 12 তারিখ আর আগের মাসে 15 তারিখে ভাড়া দিয়ে গেছিলে। এইভাবে তো আমি ভাড়া দিব না, তাহলে আমার খাটালটা তো ছেড়ে দিতে হবে রে। মহেশ গোয়ালা পলাশের কথা শুনে রেগে যায় এবং সে সেখান থেকে কোনো কথা না বলে চলে আসে। পরের দিন মহেশ গোয়ালা পঞ্চায়েত প্রধানের বাড়ি যাওয়ার পথে শান্টুর সঙ্গে তার দেখা। কি গো মহেশদা, তুমি এদিকে কোথায় যাচ্ছ? এই পঞ্চায়েত প্রধানের বাড়ি যাচ্ছি রে। কাল আমাকে পলাশ যা শোনালো আর বলিস না। আচ্ছা মহেশদা, তাহলে পলাশদার যে জমিগুলো আছে যেগুলো আমাকে ভাড়া দিয়েছে চাষ করার জন্য, সেই জমিগুলো কি আমি আমার নিজের নামে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তুই চল আমার সাথে। ওর সব শেষ করে তোকে পথের ভিখারি করে ছাড়বো। তারপর তারা দুজনে মিলে পলাশকে একেবারে পথের ভিখারি করে ছাড়ে। সেটা যখন পলাশের স্ত্রী জানতে পারে, তখন পলাশের স্ত্রী বলে ওঠে, হায় হায়, আমাদের সব শেষ হয়ে গেল। আমার পোড়া কপাল, কতবার বলেছিলাম নিজের জিনিস অন্যকে ভাড়া দিও না, দেখো এখন। আমার যে এরকম হবে আমি তো ভাবতেই পারিনি। মহেশ গোয়ালা ও শান্টু যে এরকম করবে। তুমি বসে বসে ভাবতেই থাকো, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। তাদের মধ্যে এই কথা হতে হতে পলাশের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। পলাশ কিছু বুঝতে না পেরে দিশাহারা হয়ে যায় এবং দিশাহারা হয়ে হাঁটতে থাকে, হাঁটতেই থাকে। কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই। হাঁটতে হাঁটতে পলাশ জঙ্গলের দিকে প্রস্থান করলো। সেই জঙ্গলে পলাশের এক সাধুর সঙ্গে দেখা হলো। তখন সাধু তাকে জিজ্ঞেস করলো, এরে বালক তুই? বাবা, আমি পলাশ, শান্তিপুর গ্রাম থেকে আমি এসছি। কিন্তু আমি যে এখন কি করব, কোথায় যাব, তা কিছুই বুঝতে পারছি না। তুই একদম ঠিক জায়গাতে এসেছিস। সময়ই মানুষকে তার ঠিক জায়গাতে পৌঁছে দেয়। বাবা, আমার জীবনে যা হয়েছে, তারা আমাকে সব দিক থেকে ঠকিয়েছে। আমি সব জানি। শোন, আমার সারা জীবনের সন্ধানের ফল যে তোর ভাগ্যে লেখা আছে, সেটা কি তুই জানিস? আমি এক গুপ্তধনের সন্ধান অর্জন করেছি। শোন, এখান থেকে সোজা 10,000 পা হেঁটে যাবি, গিয়ে দেখবি একটা বটগাছ পড়বে। সেই বটগাছের নিচে একটা ছোট গুহার মতো আছে, তার ভেতরে হাত দিয়ে দেখবি একটা চাবি পাবি। সেই চাবি নিয়ে একটু পথ যেতে যেতেই একটা ছোট নদী পড়বে। সেটাকে পার করে বাদিকে কচু বন পাবি। সেটা ধরে এগোতে এগোতে একটা বড় গুহা পাবি। সেই গুহার নিচে একটা বড় পাথর থাকবে। সেটাকে সরালে গুহার দরজা খুলে যাবে। ভিতরে ঢুকে একটা চিহ্ন পাবি। সেই চিহ্ন স্পর্শ করে চাবিটা তার নিচে ঢুকিয়ে দিবি, আর দেখবি 350 বছরের পুরনো গুপ্তধন তোর হাতে। সেই কথা শুনে পলাশ সাধুকে ধন্যবাদ জানায় এবং সেই বটগাছের নিচ থেকে চাবি নিয়ে নেয়। চাবি নিয়ে সে হাঁটা শুরু করলো। নদীর কাছে গিয়ে সে ভাবতে থাকলো নদী কিভাবে পার করা যায়। কিছুক্ষণ ভাবার পর সে দেখলো নদীর পাশে কিছু কলা গাছ আছে। সে ভাবলো কলা গাছ দিয়ে আমি একটা ভেলা বানাবো। সেই কলা গাছগুলো কেটে কেটে ভেলা বানিয়ে নদীর কাছে রাখলো। তারপর সে ভাবলো সে এই ভেলা দিয়েই নদী পার করবে। সে এই ভেলা দিয়েই নদী পার করা শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর সে দেখতে পেল একটি কচুবন এবং কচুবনের পাশ দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটি গুহা। গুহার ভিতরে ঢুকে সে দেখতে পেল একটি পাথর, ঠিক সাধুর কথা মতোই। সে পাথরটি ধাক্কাতে সরাতে সরাতে দেখে একটি দরজা। সে দরজাটি খুলে যখনই ভিতরে ঢুকতে যায় তখনই দেখতে পেল চারদিকে অন্ধকার। তার ফলে সে একটি মশাল জ্বালালো। মশাল জ্বালিয়ে সেই দরজার ভিতর দিয়ে ঢুকে সে দেখতে পেল একটি পাথরের মূর্তি এবং পাথরের মূর্তির নিচে একটি চাবি ঢোকানোর জায়গা। সেই চাবি ঢোকানোর জায়গাতে সে সাধুর কথা মতো চাবি ঢুকিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই মূর্তিটি অল্প উপরে উঠে গেছে। সে বুঝতে পারল সেই মূর্তিটাকে তাকে ঘোরাতে হবে। মূর্তিটা ঘোরাতে ঘোরাতেই একটি আওয়াজ শুরু হলো। সে বুঝলো আশেপাশে কিছু একটা খুলছে। সে চারপাশে দেখতে শুরু করে এবং সে দেখতে পায় একটি দরজা অল্প খোলা আছে এবং দরজার অপর দিক দিয়ে আলো তার মুখে পড়ছে।
সে সঙ্গে সঙ্গে মূর্তিটিকে আরও ঘোরানো শুরু করলো এবং দরজাটা খুলে গেল। সে দেখতে পেল সে দরজার পেছনে অনেক হীরা, সোনা, মতি, পান্না ভরে ভরে একটি বাক্সের মধ্যে রাখা আছে। পলাশ সাধুকে অনেক হিরে, গয়না, সোনার মোহর দিতে চায়, কিন্তু সাধু কোনোটাই নেয় না। সাধুর কথা না শুনে সে তার জন্য একটি মন্দির বানিয়ে দিল এবং এরপরে পলাশ ও তার স্ত্রী সুখে সংসার করতে লাগলো।